আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ গুণগত রসায়ন অধ্যায়ের ইলেকট্রন বিন্যাস এই টপিকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা একটা পরমাণুর মধ্যে থাকা অনেকগুলো ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয়ে থাকবে এই ব্যাপারগুলো সম্পূর্ণ কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমি একটা উদাহরণ নেই, চলো ধরো আমি একটা পরমাণুর কথা বলতেছি, ক্লোরিন। একটা ক্লোরিন পরমাণুতে বলো তো ইলেকট্রন কয়টা থাকে? 17টা ইলেকট্রন থাকে, তাই না? এখন এই 17টা ইলেকট্রনকে যদি আমি জায়গা দিতে চাই, আমার কি কি শক্তি স্তরের দরকার হবে? তুমি জানো যে আমাদের যে কোনো শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে তা নির্ণয়ের সূত্র হচ্ছে 2n² তাই না? তাহলে আমার যদি প্রথম শক্তি স্তরের চিন্তা করি, তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? n=1 হলে সেখানে 2টা ইলেকট্রন থাকতে পারবে, তাই না? তার মানে আমরা আগে প্রথম শক্তি স্তর নিব, তারপরে দ্বিতীয় শক্তি স্তর নিব, তারপরে প্রয়োজন পড়লে তৃতীয় নিব, তারপরে প্রয়োজন পড়লে চতুর্থ নিব, ঠিক আছে? ওকে, তারপরে n=1 যদি 2 হয় তাহলে সেখানে কয়টা ইলেকট্রনকে তুমি জায়গা দিতে পারবা? 8টা জায়গা দিতে পারবা, তাই না? এখন দেখো 10টা ইলেকট্রন তুমি দিলা, আরো 7টা ইলেকট্রন থাকবে। সেই 7টা ইলেকট্রনকে জায়গা দিতে গেলে তোমার আরেকটা শক্তি স্তর প্রয়োজন পড়বে। তার মানে n=, তখন তৃতীয় শক্তি স্তর লাগবে। তৃতীয় শক্তি স্তরে মোট দিয়ে 18টা ইলেকট্রন আমি জায়গা দিতে পারবো। এখন এখানে তো আর 18টা নাই, এখানে দেখো প্রথম দুটাতেই কিন্তু তুমি 10টা ইলেকট্রন দিয়ে ফেলছো। তাহলে 3 নম্বর শক্তি স্তরে এসে 7টা ইলেকট্রন রাখতে পারবো তুমি, তাই না? আচ্ছা, এখন এই শক্তি স্তরগুলোর জন্য দেখো n1 এর জন্য আমরা কোয়ান্টাম সংখ্যার ক্লাস দেখছিলাম না? এই আজকের ক্লাসটা পড়তে গেলে কিন্তু আমাদের কোয়ান্টাম সংখ্যার ক্লাসগুলো, মানে ক্লাস যেটা ছিল লাস্ট ক্লাস যেটা, সেটা তোমাকে জানতে হবে, না হলে তুমি অনেক জায়গায় আটকে যাবে। তো এন এর মান যদি 1 হয় তাহলে এখানে কি কি অরবিটাল পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে এস অরবিটাল পাওয়া সম্ভব, তাই না? এটাকে আমরা 1s বলতে পারি। দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমরা কি কি অরবিটাল পাইতে পারি? 2s আর 2p পাইতে পারি, তাই না? আর তৃতীয় শক্তি স্তরের জন্য 3s, তারপরে হচ্ছে 3p পাবো আমি। হ্যাঁ, 3p পাবো। তো 3s, 3p আর হচ্ছে 3d। এখন এই শক্তি স্তরের মধ্যে এই উপশক্তি স্তরগুলো আছে বা অরবিটাল গুলো আছে। এখন তুমি ইলেকট্রন কোনটাতে আগে দিবা? তুমি কি 1s এ আগে দিবা, নাকি 2s এ আগে দিবা, নাকি 3s এ আগে দিবা? এটার উত্তরটা আমরা পাবো কোত্থেকে? এটার উত্তরটাই পাবো আমরা আউফবাউ নীতি থেকে। মানে আমরা ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের বেশ কয়েকটা নীতির হেল্প নিতে হবে। তার মধ্যে প্রথম নীতিটা হচ্ছে আউফবাউ নীতি। এরপরে আরেকটা নীতি আছে, সেটা হচ্ছে হুন্ডের নিয়ম। আরেকটা আছে পৌলির বর্জন নিয়ম। হ্যাঁ, এই তিনটার হেল্প আমাদের লাগবে। তো আমরা আউফবাউ নীতি আমরা কখন ব্যবহার করছি বলতো? যে এই যে অরবিটাল গুলো আছে, এস অরবিটাল বা পি অরবিটাল, 1s, 2s, 2p, 3s, 3p, 3d, এই এত এত অরবিটাল গুলোর মধ্যে কোন অরবিটালে আমি ইলেকট্রন আগে দিব আর কোন অরবিটালে আমি ইলেকট্রন পরে দিব, এটার উত্তরটাই আমাদের আউফবাউ নীতি বলে দেয়, ঠিক আছে? তো আউফবাউ নীতি আমাদের আসলে কি বলেছেন, যে যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে তুমি ইলেকট্রন আগে দিবা, ঠিক আছে? আর যেই অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন তুমি পরে দিবা। দেখো এখানে সেটাই লেখা আছে যে আমি একটা ক্লোরিন পরমাণু নিছি, এন এর মান 3, সো এখানে এল এর মান 0, 1, 2 পাবো, অর্থাৎ sp_d অরবিটাল থাকবে। এখন ক্লোরিনের এই ইলেকট্রন গুলো অরবিটালের মধ্যে কোথায় আগে প্রবেশ করবে আর কোথায় পরে প্রবেশ করবে তা আমরা আউফবাউ নীতি থেকে জানতে পারবো। আউফবাউ নীতি আমাদের কি বলে বলো? যে কোনো একটা অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কোন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে তা জানা যায় হচ্ছে আউফবাউ নীতি। এবং এটা কিভাবে হয় সেটা হচ্ছে যে পরমাণুতে যে অরবিটালের, হ্যাঁ, যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালের শক্তি পরে ইলেকট্রন পরে প্রবেশ করবে, ঠিক আছে? এখন তার মানে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আমি কথার কথা ধরে নিচ্ছি, ধরো 1s এ আগে প্রবেশ করবে, 2s এ আগে প্রবেশ করবে, নাকি ধরো 3s এ আগে প্রবেশ করবে। আচ্ছা, এখানে 2p-টাও নিয়ে নেই, 2p তে প্রবেশ করবে না 3s এ প্রবেশ করবে? তো আমাদের আউটবাউ নীতি কি বলে, যে এই অরবিটাল গুলোর তুমি শক্তি বের করো, শক্তি বের করে দেখো যে যেই অরবিটালের শক্তি কম তাকে ইলেকট্রন আগে দিবা, যেই অরবিটালের শক্তি বেশি তাকে ইলেকট্রন পরে দিবা। আমাদের আউটবাউ নীতি এটা বলে। তার মানে আমি কোন অরবিটালে ইলেকট্রন আগে দিব এটা জানতে গেলে তোমার শক্তি আগে বের করতে হবে। হ্যাঁ, কোন একটা অরবিটালের শক্তি কিভাবে আমরা এখন বের করব? আমাদের এখন সেই টার্গেট, যে অরবিটালের শক্তি নির্ণয় করব যেভাবে। এখানে আমরা দুইটা টাস্ক করব, যে অরবিটালের শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে n+l। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। তুমি যে এটার ক্ষেত্রে বলো তো এটার শক্তি কত আসবে, একটু হিসাব করো। এটার শক্তি দেখো 1 এর জন্য এটার n এর মান কত 1 আর s এর মান কত 0, তার মানে 1+0, মানে এখানে পাবা হচ্ছে 1 পাবা, তাই না? আচ্ছা, এখানে 1 পাচ্ছ, এটা হচ্ছে 1s এর জন্য।
তার মানে এর শক্তির মান কিন্তু 1। 2s এর শক্তি কত, এটার n এর মান কত 2, আর s এর জন্য l এর মান কত হয় 0 হয়, তোমাদের মনে আছে নিশ্চয়ই। s এর জন্য 0, p এর জন্য l এর মান 1, d এর জন্য l এর মান 2, আর f এর জন্য l এর মান 3, তাই না? ওকে, তাহলে s এর মান এখানে 0 পাচ্ছ, তার মানে এখানে টোটাল শক্তি পাচ্ছ 2। আর 2p তে শক্তি কত পাচ্ছ দেখো তো, 2 প্লাস হচ্ছে মানে n এর মান 2 আর p এর ভ্যালু, p এর জন্য l এর মান 1, দ্যাটস ওয়াই এখানে শক্তি পাচ্ছ 3। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে 3s এর কথা যদি চিন্তা করি আমরা, 3s এর n এর মান 3 আর s এর মান তো 0, তার মানে এখানে শক্তির ভ্যালু পাচ্ছ 3। তাহলে প্রথমটার জন্য পাইছো 1, তারপরেরটার জন্য পাইছো 2, তারপরেরটার জন্য 3, তারপরেরটার জন্য 3। তাহলে এই সবার মধ্যে তুমি কাকে ইলেকট্রন আগে দিবা, 1s এ দিবা। কেন দিবা? কারণ আউফবাউ আমাদের বলেছেন যে যেই অরবিটালের শক্তি কম তাকে আগে ইলেকট্রন দিবা, তারপরে ওটা ফিল আপ হয়ে গেলে তারপরের গুলাতে যাবা। ঠিক আছে, ওকে। তো এখানে এসে দেখো যে আমাদের এমন অনেক সিচুয়েশন দাঁড় হবে যে দুইটা অরবিটালের শক্তি সেম। মানে এটার জন্য দেখো 2p এর জন্য কত পাইছি, 3 পাইছি, 3s এর জন্য কত পাইছি, 3 পাইছি। এখন এই দুটার মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এটা আমাদের টাস্ক 2 তে আসে। যে যখন তুমি দেখবা যে n+l এর মাধ্যমে অরবিটালের শক্তির মান সমান হয়ে গেছে, তখন যেই অরবিটালের n এর মান কম, মানে শক্তি স্তরের মান কম, তাকে তুমি আগে ইলেকট্রন দিবা, এর পরেরটাতে পরে ইলেকট্রন দিবা আর কি। হ্যাঁ, তার মানে এখানে 2p আর 3s এটার মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে যাবে, 2p তে আগে ইলেকট্রন যাবে। কেন? কারণ এখানে n+l এর মান সেম, কিন্তু এখানে n এর মান কিন্তু কম। ঠিক আছে, এখানে n এর মান 2 আর n এর মান এখানে 3। এটা আমাদের টাস্ক 2 তে যে আমাদের n এর মান যার কম তাকে আমরা ইলেকট্রন আগে প্রবেশ করব। ঠিক আছে, ওকে। তো চলো আমরা এর জন্য আরো উদাহরণ নিতে পারি। আমরা অনেক অরবিটাল তৈরি করতে পারি না? আমরা কিন্তু জানি যে 1s এ প্রথম শক্তি স্তরে 1s, দ্বিতীয় শক্তি স্তরে 2s 2p পাইছিলাম, তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d পাইছিলাম, চতুর্থ শক্তি স্তরে এসে 4s 4p 4d 4f পাইছিলাম, 5, তো পঞ্চম শক্তি স্তরের জন্য 5s 5p, ইত্যাদি ইত্যাদি এরকম ভাবে কিন্তু চলতে থাকবে। আমি সবগুলো নেব না, জাস্ট কয়েকটার উদাহরণ নিচ্ছি আর কি। তো দেখো, আমি যদি এটার অরবিটালের শক্তি নির্ণয় করতে চাই, তাহলে এখানে কি আসবে বলো? এটা তো অলরেডি করেছি, এটা 1 প্লাস 0 সমান সমান 1। তারপর এখানে 2 প্লাস 0, এটা সমান সমান 2 পাবা। বুঝতে পারছো? তো আর পি এর জন্য এল এর মান কত, এল এর মান 2 প্লাস 1, মানে এল এর মান এখানে 3। এস এর জন্য এল এর মান কত, 0, তাহলে 3 প্লাস 0 সমান সমান 0। আমি কি এখানে এগুলো একটু লিখে রাখবো? এস এর জন্য 0, পি এর জন্য 1, আর ডি এর জন্য 2, এফ এর জন্য হচ্ছে 3। এগুলো হচ্ছে এল এর মান। ঠিক আছে, এল এর মান। ওকে, তাহলে এখানে 3 এর জন্য 3 প্লাস 1 মানে 4 পাবা। এখানে 3 প্লাস 2, ডি এর জন্য 2, তাহলে এখানে শক্তির মান পাবা 5। 4s এর জন্য কেমন হবে, 4 প্লাস 0, তাহলে এখানে পাবা হচ্ছে 4। তারপরে 4p এর জন্য কত পাবা, 4 প্লাস 1, হ্যাঁ এখানে পাবা হচ্ছে 5। তারপরে 4d এর জন্য কত পাবা, 4 প্লাস 2, মানে এখানে 6 পাবা। 4f এর জন্য কত পাবা, 4 প্লাস 3, তাই না? তাহলে 7 পাবা। 5 প্লাস s এর জন্য 5 প্লাস 0 মানে 5 পাবা। আর 5p এর জন্য 5 প্লাস 1 সমান সমান 6 পাবা। এরকম ভাবে আরো কিন্তু অরবিটাল থাকবে, 6 এর জন্য থাকবে, 7 এর জন্য থাকবে, ওগুলোর জন্য আমি নিচ্ছি না আর কি। হ্যাঁ, এখন এই আপাতত এই যে ইলেকট্রন, এই যে অরবিটাল গুলো আছে, এই অরবিটাল গুলোর মধ্যে প্রথম ইলেকট্রন কোথায় যাবে আমাকে একটু বলো তো। প্রথম ইলেকট্রন যাবে 1s এ, তাই না? কারণ এর শক্তির মান সবচেয়ে কম, দেখো 1s এ যাবে। 1s টা পূর্ণ হয়ে গেলেও একটা 1s এ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? তুমি জানো যে s মানেই সেখানে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে, তাই না? তার মানে এই 1s পূর্ণ হয়ে গেলে তারপরে তুমি কোথায় যাবা? দেখো, এরপরে শক্তির মান হচ্ছে 2, তার মানে 2s এ যাবা। এরপরে 2s যদি পূর্ণ হয়ে যায় তখন কই কই যাবা? সেটা হচ্ছে যে দেখো এরপরে 3 কোথায় আছে, এখানে তো শূন্য না, এখানে হচ্ছে 3 হবে। ওকে, তাহলে এখানে 2p এর জন্য 3, আবার 3s এর জন্য 3, তাহলে এখানে n এর মান কোথায়, 2p তে, দ্যাটস ওয়াই 2p তে আগে ইলেকট্রন দিবা, তারপরে গিয়ে 3s এ দিবা। ঠিক আছে, তারপরে কোথায় যাবে, 3 এর পরে 3p তে দিবা। এই 4 এর 4 তিন গুলো তো গেল, এবার 4 গুলো নাও। 4, আচ্ছা 4 এর মান কিন্তু এখানেও একটা আছে আবার এখানেও একটা আছে, তাহলে তুমি কোনটাতে আগে ইলেকট্রন দিবা? ডেফিনেটলি 3p তে আগে দিবা। কেন? কারণ আমাদের যখন n প্লাস l এর মান সমান হয়ে যায় তখন আমরা দেখি যে n এর মান কম কার, এখানে n এর মান 3, তার মানে n এর মান এরই কম, 3p তে আগে ইলেকট্রন দিবা। ঠিক আছে, ওকে। এরপরে কোথায় দিবা বলো? দেখো এরপরে 4 কে কে আছে,
4 দিলা এখানে। হুম। ওকে, তো 4-এর মান দিলা এটা। হ্যাঁ, 4-এ দিলা হচ্ছে 4s দিলা, ঠিক আছে, 4s। হুম। মানে আমাদের 3p এর পরে 4s ইলেকট্রন আগে দিতে হবে, কিন্তু তারপরে আমরা 5-এর গুলাতে যাই, চলো। 5-এও দেখো 3d তে আছে, আবার 4p তে আছে, আবার এখানে আর কোথাও 5 আছে, হ্যাঁ 5s এ আছে, ঠিক আছে। ওকে, তাহলে এই 5-এর মানগুলো লেই চলো, তাহলে 3d তে তো আগে নিব, তাই না? তার কারণ এই সবার মধ্যে n এর মান কম 3d এর জন্য, তাহলে এখানে 3d তে ইলেকট্রন আগে দিবা, ঠিক আছে। এরপরে কোথায় দিবা? এরপরে 4p তে দিবা, তাই না, 4p। তারপরে কোথায় দিবা বলো? 5s এ দিবা, ঠিক আছে। এইরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। যতগুলো অরবিটাল নিতাম আমি এরকম ভাবে চলতে থাকতো। তাহলে এটা আমরা বুঝলাম যে কোথায় আমরা ইলেকট্রন আগে দিব আর কোথায় আমরা ইলেকট্রন পরে দেবো। এই জিনিসটাকে আবার একটু মেনশন করি, দেখো আমাদের কিন্তু 4s এ ইলেকট্রন আগে যাচ্ছে, 3d তে পরে যাচ্ছে। এটার কারণ কি? কারণ 4s এর শক্তির মান কম, 3d এর শক্তির মান বেশি। আউফবাউ নীতি আমাদের বলেছে যে যে অরবিটালের শক্তির মান কম সেখানে ইলেকট্রন আগে দিবা, এর কারণে কিন্তু 4s এ ইলেকট্রন আগে দিতে হয়, 3d তে কিন্তু ইলেকট্রন পরে দিতে হয়, ঠিক আছে। ওকে, এটা কিন্তু ব্যাখ্যামূলকভাবে অনেক আসে আর কি। যাই হোক, এখন যদি আমরা ফাইনালি লিখি, এইগুলো একটু মুছে দেই, এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য তোমাকে বলেছি। মানে আমি যদি সবগুলো অরবিটাল নিয়ে কাজ করতাম তখন আমাদের এরকম আসতো, দেখো যে 1s এ আগে দিতাম, তারপরে 2s, 2p, 3s, 3p, তারপরে দিতাম 4s এ, তাই না? এরপরে 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, হ্যাঁ, এগুলো এরকম ভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। আমি একটা একটা জাস্ট উদাহরণ দিয়ে বুঝাই যে এই 4f এর জন্য শক্তি কত বলো তো। 4 এর জন্য হচ্ছে 4f, তার মানে 4 প্লাস 3 মানে 7, তাই না, 7। এরপরে 5d এর জন্য শক্তি কত? 5 প্লাস 2, এটা হচ্ছে 7। তাহলে দেখো দুটোই 7 হয়ে যাচ্ছে, তাহলে এখানে n এর মান কম কার? n এর মান কম হচ্ছে এখানে, মানে 4, এটার জন্য n এর মান, দ্যাটস ওয়াই এটাতে ইলেকট্রন আগে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা যদি শক্তির মানগুলো ক্যালকুলেট করে করে যদি ক্রম অনুসারে সাজাই তাহলে এইরকম একটা ক্রম আমরা পাবো। হ্যাঁ, এটা তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই ক্রমটা তোমাকে মুখস্থ করতে হবে, একদম 10 স্টার ভাবে মুখস্থ করতে হবে। এখন এই মুখস্থের কাজটা অনেকে অনেক রকম টেকনিক দিয়ে এইটা মুখস্থ করে, তো আমি যে টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে এরকম যে এই তুমি প্রথমে এই 3p এ পর্যন্ত লিখবা, এটা দেখো টেকনিকটা একটু খেয়াল করো। 1s2, 2s2, 2p, তারপরে 3, আচ্ছা 1s2 তো না, হ্যাঁ ঠিক আছে, এগুলো দেওয়া যায়, মানে এগুলো ইলেকট্রন না দেই, ইলেকট্রন না দেই। এখানে 1s নিছো, 2p নিছো, তারপরে 3s, তারপরে তুমি 3p নিবা, তাই না? 3p এর পরে কোথায় ইলেকট্রন দিতে হয়? 4s এ ইলেকট্রন দিতে হয়, 4s। এর পরের লাইন এইটুক আসার পরে আমরা এইরকম কয়েকটা লাইন মুখস্থ করি, আমি এভাবে মনে রাখি, এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, যে 4s এর পরে আমি 3dps, 4dps, 4fdps আর 5fdp এই লাইনটা মনে রাখি, ঠিক আছে। 3dps, 4dps, 4fdps, 5fdp। আবার বলছি 3dps, 4dps, 4fdps, 5fdp। তাহলে তুমি 4s লেখার পরে এই লাইনগুলো একটু মনে রাখবা, এই লাইনগুলো একটু মনে রাখবে, এখান থেকে আমরা লিখতে পারবো। দেখো আমার শুরু হয়েছে কাকে দিয়ে? 3d কে দিয়ে। এই পর্যন্ত কিন্তু তুমি অটো লিখবা, মানে এটা আগে থেকে জানাই থাকা লাগবে। এরপরে 3dps দিয়ে টেকনিক দিয়ে লিখবো। তো দেখো 3d দিয়ে শুরু হয়েছে, 3dর পরে কি আছে? p আছে। এই 3d যেটা থাকবে এই 3-এর সাথে এক যোগ করে 4p লিখবো আমরা, তাহলে এটা হচ্ছে 4p। হ্যাঁ, ওকে। এরপরে আরো এক যোগ করে s লিখবো, তার মানে 5s হবে। এটা টেকনিকটা কি বুঝতে পারছো? দেখো 3d দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই 3d লিখলাম। এক যোগ করে p লিখবো মানে 4p, আরো এক যোগ করে s লিখবো মানে 5s। হ্যাঁ, ওকে, এটা গেল 3dps এর জন্য। এরপরে গিয়ে 4dps এর জন্য যদি লিখি, তো আমাদের টেকনিক কি বলো? 4d আগে লিখবো, ঠিক আছে। এরপরে এক যোগ করে p লিখবো, তাহলে 5p, আরো এক যোগ করে s লিখবো মানে 6x, 6s। হ্যাঁ, ওকে। এরপরে গিয়ে আবার যদি 4fdps লিখি তাহলে 4f দিয়ে শুরু করবো, তাই না? 4f, 4f দিয়ে শুরু করবে, এক যোগ করে d লিখবো, দেখো 4fdps, তাহলে এক যোগ করো, তাহলে হবে হচ্ছে 5d, তাই না? আরো এক যোগ করে p লিখবো মানে 6p, আরো এক যোগ করে s লিখবো মানে 7s। এরপরে 5fdp মানে 5f দিয়ে শুরু করব, এক যোগ করে d লিখবো, তাহলে হচ্ছে 6d। তারপরে এক যোগ করে p লিখবো, আরো এক যোগ করে মানে 7p। দেখো এটা আর এটা কিন্তু ক্রমটা এরকম ভাবে, তো এরকম ভাবে মুখস্থ করা যায় আর কি। হ্যাঁ, এটা যে এইটার রেঞ্জ আর 4fdp, হ্যাঁ এটা আর কি। হ্যাঁ,
ওকে, তো এখন আমাদের ইলেকট্রন দিব, এখন আমার যদি অনেক বড় দেয় তখন আমাদের অনেক দূর পর্যন্ত যাইতে হবে। মানে ইলেকট্রন গুলো তো দেখো, এস এ 2টা থাকবে, পিতে 6টা থাকতে পারে, তারপরে পিতে 6টা থাকতে পারে, ডিতে সর্বোচ্চ 10টা থাকতে পারে। হ্যাঁ, এরকম ভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো এই টেকনিকটা মনে রাখা কিন্তু খুব জরুরি, না হলে কিন্তু তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। তো ঠিক আছে, চলো আমরা এখন ইলেকট্রন বিন্যাস একদম সরাসরি উদাহরণ নিয়ে নিই। হ্যাঁ, এটা মুছে দেই, তোমাদের এটা তো লেখাই আছে এখানে। টেকনিকটা আমি আবারও বলতেছি, এটা ভুলে যাবে না। আমি 4s পর্যন্ত নর্মালি লিখবো। হ্যাঁ, এটা 4s পর্যন্ত নর্মালি মনে রাখবো। এরপরে আমি 4s এর পরে থাকবে 3dps, 4dps, 4fdps, 5fdp। ঠিক আছে? ওকে, চলো বইয়েতে আসা একটা প্রবলেম আমরা করি। এটা রিটেনে আসছিল 23-24-এ, আমাদের এখানে অনেকগুলো ইলেকট্রন বিন্যাস করতে বলছে। এখন আমি প্রথম দিকে ইলেকট্রন বিন্যাসগুলো করবো না, এই ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু তোমরা জানো। হ্যাঁ, তো আমি এখানে স্ট্রনসিয়াম দিয়ে শুরু করছি। দেখো, স্ট্রনসিয়াম মানে 38, স্ট্রনসিয়ামের 38। তাহলে এখানে কি করব, আমি স্ট্রনসিয়াম দিয়ে শুরু করি। চলো, স্ট্রনসিয়ামের 38। আমি কি করব বলো, 1s2, 2s2, 2p-তে 6, তাই না? ইলেকট্রনগুলো দিতে থাকে। চলো, তারপরে 3s2, 3p6, আরেকটা হচ্ছে 4s, এখানে তুমি কয়টা দিলা? 2টা দিলা। কয়টা ইলেকট্রন গেছে বলো তো? এই পর্যন্ত 20টা গেছে কিন্তু। এরপরে গিয়ে আমি টেকনিক অ্যাপ্লাই করব। কি টেকনিক অ্যাপ্লাই করব? 3dps, 4d, 4 3dps, 4dps, তারপরে 4fdps, এভাবে অ্যাপ্লাই করতে থাকবো। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কিন্তু কয়টা গেছে বলো? হ্যাঁ, এই পর্যন্ত তোমরা 20টা পর্যন্ত দিলে। এখন 3d নাও, 3d কয়টা দিবা? এখানে 10টা, তাই না? 3dp এর পরে কি আসবে? এক যোগ করে 4p লিখবো আমরা, তাহলে 4p। 4p-তে কয়টা যাবে? 6টা। দেখো, এখানে কিন্তু 36টা ইলেকট্রন চলে গিয়েছে, তাহলে তোমার সব মিলে 38টা হইতে হবে। তাহলে আরেকটা নিবা, 3d লিখলাম, 4p লিখলাম, আরো এক যোগ করে 5s লিখবো, তাহলে 5s2। আর কিন্তু বাকিগুলোর দরকার নেই, কারণ এখানে দেখো তোমার 38টা ইলেকট্রন হয়ে গেছে। স্ট্রনসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 38, মানে ইলেকট্রন আছে 38টা। এখন তুমি এইভাবে সাজাইলা, ঠিক আছে, এইভাবে লিখলা, বাট এটা এভাবে লেখা উচিত না আসলে। মানে এই কাজটা আমি তোমাকে বলবো রাফ বা প্রশ্নের উপর কোথাও এক জায়গায় করতে। মানে আমরা আসলে কি করি, ইলেকট্রন দেওয়ার সময় আমরা যে আগে, মানে যার শক্তি কম তাকে ইলেকট্রন দেই, কিন্তু লিখার সময় 3 নম্বর শক্তি স্তরের জিনিসগুলোকে সব 3 নম্বরে রাখতে হয়, 4 নম্বর শক্তি স্তরের সব অরবিটাল গুলোকে 4-এ রাখতে হয়। মানে এটা তোমরা লিখবা, এটা এটা রাফে করবা। হ্যাঁ, এটা এটা রাফ করবা। আর এটা হচ্ছে মূল খাতায় নিবা। হ্যাঁ, এই যে স্ট্রনসিয়াম 38, দুঃখিত আমি একটু এইদিকে এসে লিখি, স্ট্রনসিয়াম হচ্ছে 38। হ্যাঁ, 1s2, মানে শক্তি স্তরগুলোকে এক জায়গায় করবো আর কি। হ্যাঁ, 2s2, 2p6, 3s2, তারপর হচ্ছে 3p6, এরপরে 3d10, তাই না? 3d10, 3d-তে আর তো কোনো কিছু নাই, মানে 3 নম্বর শক্তি স্তরে আর কোনোটাই নাই। এখন 4-এ দাও, 4s-এ কয়টা দিবা? 2টা। তারপরে 4p-তে কয়টা দিবা? 6টা। আর 5s-এ, এরপরে দেখো 4-এ তো আর কোনো কিছু নাই, দ্যাটস ওয়াই 5s-এ যাবে, 5s2। এটা হচ্ছে তোমরা পরীক্ষার খাতায় লিখবা, আর এই কাজটা তোমরা রাফে করে নিয়ে আসবা। বুঝতে পারছো আমার কথা? এইটা পরীক্ষার খাতায় লিখবা, এইটা। তাহলে স্ট্রনসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা পাইছি। আমার কথা কি স্পষ্ট বুঝছো? এটা হচ্ছে আমরা এটা কোন অনুসারে লিখছি, যে যে অরবিটাল ইলেকট্রন আমাদের আগে দিতে হবে সেই অরবিটাল গুলোকে আগে লিখছি। বাট ইলেকট্রন বিন্যাস খাতায় লেখার সময়, পরীক্ষাগুলোতে লেখার সময়, যে 3 নম্বর শক্তি স্তরগুলোর অরবিটাল গুলোকে মানে একবারে লিখতে হয়, তারপরে 4 নম্বর শক্তি স্তরগুলোকে সব এক জায়গায় লিখবো, তারপরে 5 নম্বর শক্তি স্তরের সব অরবিটাল গুলোকে এক জায়গায় লিখবা। ঠিক আছে? ওকে, তাহলে একটা হয়েছে, স্ট্রনসিয়াম হয়েছে। এরপরে এসএন এ আসো, মানে টিন। হ্যাঁ, টিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 50। তাহলে নাও, এটা রাফে গিয়ে আগে করে নিয়ে আসো। হ্যাঁ, এটা হচ্ছে রাফের জন্য করছি আর কি। হ্যাঁ, রাফ। এসএন এর হচ্ছে 50। তাহলে তুমি একটা কাজ করি, এখানে তো 50 আর্গন পর্যন্ত তো আমরা সবাই জানি, তাই না? 3p6 পর্যন্ত, এটা দেখো, এই যে আগেরটা, এই যে এই 3p6 পর্যন্ত আর্গন হয়, তাই না? এটা আমরা এখানে লিখতে পারি, এটা হচ্ছে আর্গন পর্যন্ত, আর্গন। বুঝতে পারছো এটা বলতে কি বোঝাচ্ছি? যে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে, মানে 3p6 পর্যন্ত হয়ে গেছে। তারপরে আমরা কোথায় দিব? 4s2-তে দিব। তারপরে আমাদের টেকনিক শুরু হবে, 3dps, তারপরে 3dps, 4dps,
4FDPS, বাকিটা লাগলে পরে দিব। তাহলে 3D লেখো, এখানে 3D, এক যোগ করে 4P লিখবা, তাই না? আরো এক যোগ করে 5S লিখবা। ওকে, এরপরে 4D দিয়ে শুরু করো, মানে এই যে এটার জন্য 4DPS, তাহলে 4D লিখবা, এক যোগ করে 5P দিবা। হ্যাঁ, এক যোগ করে P নাও, মানে 5P, আরো এক যোগ করে S নাও, মানে 6S। দেখো তো কয়টা ইলেকট্রন এখানে দিতে পারবো। এখানে 18টা, এখানে 10টা, 2টা, তাহলে 20টা চলে গেল। এখানে আরো 10টা দাও, তাহলে হচ্ছে 30 হয়ে গেল। এখানে 6টা দিতে পারবো, মানে 38, সরি 36, এখানে 2টা দিলে 38 পাচ্ছ। এখানে আরো 10টা দিতে পারবো, তাহলে 48 পর্যন্ত হলো, তাই না? এখন আমার মোট দিয়ে দেওয়ার দরকার হচ্ছে 50টা, তাহলে এখানে আর 2টা দিতে পারবো। আর এই বাকিগুলো লাগবে না, ঠিক আছে, এইগুলো লাগবে না। তো এটা রাফে করছো, এখন তুমি তোমার মূল খাতায় করো। এটা রাফে করবা কিন্তু, হ্যাঁ, এটা রাফের জন্য বলেছে। এসএন তাহলে হচ্ছে 50, আর্গন, এটা কি বলো 4s2, সরি এখানে আর্গনের পরে তো মানে 3p, আর্গন তো 3p দিয়ে শুরু হয়, তাহলে এখানে 3dটাকে আগে লিখো, এরপরে 4 এর গুলো লিখো, 4s2, 4p6, এরপরে 4d10, এরপরে 5s2, 5p6, 5 আর কিছু আছে? আর কোনো কিছু নাই, আর তো দরকার নেই, তাই না? হ্যাঁ, আচ্ছা 5p-তে 2টা থাকবে, 2টা, 5p2। তাহলে এই হচ্ছে আমাদের এসএন, মানে টিনের ইলেকট্রন বিন্যাস গেল। হ্যাঁ, এরপরে তুমি কার জন্য করবা একটু দেখে আসি, চলো। এরপরে হচ্ছে ইন্ডিয়াম। হুম, তো এটার জন্য হচ্ছে 49, এটা পারবা না? এটা 49 মানে কি, এটার মতোই তো হবে, তাই না? এই যে এখানে যে রাফটা করছি দেখো, এই রাফে আমরা কত দূর পর্যন্ত গিয়েছিলাম? 50 পর্যন্ত গেছিলাম। তাহলে আমার তো ইন্ডিয়ামের জন্য হচ্ছে 49, তাহলে এটার জন্য একটা কমায় দিলেই হয়ে যাবে, তাই না? এখানে যে হ্যাঁ 49, একটা মানে 5p-তে 1 থাকবে, তাহলে নিয়ে নাও একবারে। এই যে 5p-তে এখানে আমি 1 দিয়ে দিব শুধু, বুঝতে পারছো আমার কথা? তাহলে এখান থেকে একবারে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, ইন্ডিয়াম 49। তাহলে এখানে আর্গন পর্যন্ত নিয়ে নাও, 3d10, 4s2, 4p6, 4d10, 5s2, আর একটা হচ্ছে 5p-তে এবার একটা দিবা, তাই না? এটার মতোই তো, জাস্ট একটা ইলেকট্রন p-তে কম থাকবে। হুম, তাহলে হচ্ছে ইন্ডিয়ামের জন্য হয়েছে। এরপরে গ্যালিয়ামের জন্য 31, গ্যালিয়ামের জন্য 31, হ্যাঁ গ্যালিয়ামের জন্য যদি 31 হয়, এটার জন্য কি আমি আর্গন একবারে নিব? এটা নেওয়া ঠিক হবে না আসলে। এটা নেওয়া ঠিক হবে না, গ্যালিয়াম 31, আচ্ছা আর্গন পর্যন্ত নিয়ে নি, সমস্যা নেই। এটা তো বুয়েটে রিটেনে আসছিল, তোমরা পরীক্ষার খাতায় মানে যদি একাডেমিকে লিখো তাহলে আর্গন পর্যন্ত লিখতে পারো। ওকে, তাহলে আর্গন পরে আমাদের কাকে কাকে দিতে হইতো বলো? আর্গন পর্যন্ত দিছি, তার মানে 4s, এটা আর্গন। আর্গনের পরে 4s এ দিব, তারপরে শুরু হবে আমাদের টেকনিক 3d, 4p, 5s, তাই না? ওকে, 3d-তে 10টা দিতে পারবো, আর 5p-তে আমাদের আছেই 31টা, দ্যাটস ওয়াই আমাদের বেশি দূর যাইতে হবে না। এখানে 3d-তে 4s আগে দিয়ে, আচ্ছা আমরা তো ইলেকট্রন দেওয়ার সময় হচ্ছে কি করব বলো? ইলেকট্রন দেওয়ার সময় যেটা আগে দেওয়ার দরকার সেটাতে দিব, বাট লেখার সময় কিন্তু তৃতীয় শক্তি স্তরগুলোকে এক জায়গায় লিখবো। তাহলে এখানেই কাজটা করে চলো, এখানে 2টা দিলাম, তাহলে এখানে 18টা আর এখানে 2টা, মানে 20টা হয়েছে। এখানে 10টা, তাহলে হয়েছে হ্যাঁ 30টা হয়েছে, আর এখানে একটা দিতে পারবো। তাহলে এখানে নাও 3d10, ওকে 3d10। আর হচ্ছে এরপরে চতুর্থ শক্তি স্তরগুলো নাও, মানে 4s2, আর হচ্ছে 4p1। এটা হচ্ছে আমাদের গ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়েছে। হ্যাঁ, ওকে, এরপরে আসো হচ্ছে সিজিএমের জন্য লিখি, সিজিএম 55, সিজিএম হচ্ছে 55, সিজিএম 55। আমি এখানেও আর্গন পর্যন্ত শুরু করব। আর্গন এই জিনিসটা আরেকবার এখানে লিখি, চলো। এটা হচ্ছে আর্গন, আর্গনের পরে আমাদের 4s রাখতে হয়, মানে 3p এর পরে 4s, এরপরে আমাদের টেকনিক শুরু হবে। এটা 3d, 4p, 5s, ঠিক আছে, 3dps নিলাম, এরপরে 4dps নিব, মানে 4d, 5, এক যোগ করে 5p লিখবা, মানে 5p, 6s, তাই না? ওকে,
এরপরে 4f যদি লেখো নিচের লাইনে এসে, তাহলে 4f এক যোগ করে ডি লিখবো মানে 5d, আরো এক যোগ করে পি লিখবো মানে 6p, আরো এক যোগ করে 7s লিখবো মানে 7s। ইলেকট্রনগুলো দিতে থাকো। তো এই পর্যন্ত কয়টা যাবে? 20, তাই না? আরো 10টা দিলে 30, আর এখানে 6টা দিলে 36, আরো 2টা দিলে 38, আরো 10টা দিলে 48, তাই না? 48 এখানে যদি 6টা দাও তাহলে হচ্ছে 48 আর 6 হচ্ছে 54। 54 আমার তো দরকার 55, তার মানে 6s এ গিয়ে একটা ইলেকট্রন থাকবে। এইটা হবে হচ্ছে আমাদের এই সিজিএমের ইলেকট্রন বিন্যাস, তাই না? রাফে করে নিয়ে আসছে, এখন আমি এখানে বসাই নিয়ে চল। 3D কে জিনিসগুলোকে আগে লিখবো, তাহলে 3d10, এরপরে 4 এর গুলা লিখো, 4s2 আছে না? হ্যাঁ, 4s2। 4p তে কয়টা আছে একটু খেয়াল করো তো, 4p তে 6টা, তাই না? 4p তে 6টা, ওকে। 4p 6টা, 4d কি আছে? হ্যাঁ আছে, তাহলে 4d10, ঠিক আছে। 4d এর পরে আর তো কোনো কিছু নাই, 5 আছে, তার মানে 5s2, তাই না? 5s2, ওকে। এরপরে 5s এর পরে 5p আছে, তার মানে 5p 6, ঠিক আছে। এরপরে 5p এর পরে 5d কি আছে? দেখো তো 5d আছে নাকি? নাই, এগুলো তো ইলেকট্রন দেওয়ার দরকার হয় নাই, সো নাই। তার মানে এরপরে 6 এ চলে যাবো মানে 6s1। এটা হচ্ছে আমাদের সিজিএম এর ইলেকট্রন বিন্যাস হলো, ঠিক আছে। তোমরা রাফে এগুলো করে নিয়ে আসো, বাট ফাইনালি খাতায় এইগুলো লিখবা, ঠিক আছে। ওকে, তো খুব কঠিন ছিল না ইলেকট্রন বিন্যাস, আশা করি বুঝতে পারছো। ওকে, এটা আমরা কি করলাম বলো? এটা হচ্ছে আমরা আউপবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করলাম, ঠিক আছে। আউপবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করলাম। এখন এই আউপবাউ নীতির ক্ষেত্রে আমাদের পরমাণু কয়টা আছে বলো তো? 118টা পরমাণু আছে না? সব পরমাণু কিন্তু আউপবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস হয় না, কিছু জায়গায় ব্যতিক্রম দেখা যায় আর কি। তো আমরা সেই ব্যতিক্রমগুলোকে নিয়ে চলো একটু কাজ করি। তোমরা এসএসসিতেও এই ব্যতিক্রমগুলোকে নিয়ে কাজ করছো, এখন আবার সেই জিনিসগুলোই পড়া লাগছে আসলে। তো আমরা প্রথমে যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দিয়ে শুরু করি। এখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নাও। ক্রোমিয়ামে কয়টা ইলেকট্রন থাকে বলো তো? 24টা ইলেকট্রন থাকে। তাহলে তুমি এটার ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাই না? আমি 4sটাকে আগে লিখলাম, 4s2, এরপরে 3d তে দিব, তাই না? 4s2 তে দেওয়ার পরে d তে আমাদের কয়টা দিতে হবে? 4টা, তাই না? কারণ আমার 4s এ ইলেকট্রন দেওয়ার পরে বাঁচলে তখন 3d তে দিব, তাহলে 3d4 হচ্ছে। হ্যাঁ, এখন এইটা কিন্তু আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তব জীবনে এটা হয় না। কেন হয় না এই জিনিসটাই চলো আমরা এখন এক্সপ্লেইন করতে থাকি। ধরো আমাদের একটা অরবিটালের কথা যদি বলি, ধরো আমাদের হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটালের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা, তাই না? 10টা থাকতে পারে। তো কোনো একটা অরবিটাল কখন অধিক স্থিতিশীল হয়, মানে কখন অধিক শান্তিতে থাকতে পারে, সেটা হচ্ছে কোনো একটা অরবিটাল যদি পূর্ণ হয়, ঠিক আছে। অরবিটাল যদি একদম পূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে তার স্থিতিশীলতা বা শান্তিতে থাকার ব্যাপারটা সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। তারপরে যদি পূর্ণ করার চান্স না থাকে তখন সে চাইবে অর্ধপূর্ণ করতে, মানে এরপরে অর্ধপূর্ণ হলে তার স্থিতিশীলতা এর থেকে পূর্ণ থেকে আরেকটু কম হয় আর কি। আর এরপরে আংশিক, হ্যাঁ আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ মানে কি 1 2 3 এরকম আর কি, হ্যাঁ আংশিক পূর্ণ। তার মানে ডি এর ক্ষেত্রে যদি D10 হয় তাহলে এর স্থিতিশীলতা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। D5 হলে এর পরের স্টেপে থাকবে। আর আংশিক পূর্ণ মানে ডি হচ্ছে 1 থেকে ধরো 4 অথবা হচ্ছে 5 থেকে 9 এরকম আর কি। হ্যাঁ, এটার ক্ষেত্রে স্থিতিশীলতা সবচেয়ে কম হয়, এটার ক্ষেত্রে একটু বেশি হয়, পূর্ণ হলে আরো বেশি হয়। তার মানে কোনো একটা পরমাণু কি চাইবে আসলে? আমাদের বাস্তব জীবনের কথা চিন্তা করো, যে আমরা এই যে পড়াশোনা করছি, এত কষ্ট করছি কেন? জীবনে কিছুটা শান্তিতে থাকার জন্য। তো পরমাণুগুলোও কিন্তু চাইবে শান্তি অর্জন করতে, তাই না? এখন এই যে 3D-টা আছে, দেখো এই 3D-তে এই অবস্থাতে 4টা ইলেকট্রন আছে। তো কোনোভাবে যদি ওই 3D এর ইলেকট্রনটাকে 1 বাড়ায় 5 করতে পারে তাহলে কিন্তু সে একটু হলেও বেশি শান্তিতে থাকবে। এই কাজটা করার জন্য ও এই 4s-এ ইলেকট্রন 2টা না রেখে একটা ইলেকট্রন 3D-তে নিয়ে আসে। মানে বুঝতে পারছো আউটবাউ নীতি আমাদের আসলে কি বলতেছিল, যে হ্যাঁ তুমি আগে কম শক্তির অরবিটাল গুলোকে ফিল আপ করো, তারপরে বেশি শক্তির অরবিটালে যাও। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে, 4s পুরোপূর্ণ না করেই
4s থেকে একটা ইলেকট্রন নিয়ে 3d-টাকে 5 করা হচ্ছে, 3d4-কে 5 করা হচ্ছে। কেন? কারণ অরবিটালটা অর্ধপূর্ণ হলে এটা বেশি স্থিতিশীলতা অর্জন করবে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে কথাবার্তা। এটাই আমি এখানে দেখো ভাষাগতভাবে লেখা আছে। তো তাহলে এর সঠিক ইলেকট্রন বিন্যাস কেমন হবে? এর সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। এই 4s এ ওই একটা ইলেকট্রন রাখবে, 3d-তে ও 5টা ইলেকট্রন দিবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা কিন্তু ভুল ছিল, তাই না? এটা ভুল, এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে প্রকৃতপক্ষে এটা হয়। ওকে, এরপরে ক্রোমিয়াম গেছে, এরপরে আরেকটা পরমাণু নেই, চলো। এরপরে আরেকটা পরমাণু আমরা জিঙ্ক নিতে পারি, সরি কপার নিতে পারি। কপারের যদি ইলেকট্রন বিন্যাস করি, কপারের পারমাণবিক সংখ্যা কত বলো? 29, তাই না? তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে আমরা 3d লিখলাম ধরো। আর আচ্ছা, আমি সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে 4s কে পরে লিখি, 4s কে আগে লিখি। 4s এখানে দুইটা দিলা, ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি একদম যদি পারফেক্টলি লিখতে চাও 3d-টাকে আগে লেখা উচিত, আসলে ভুল না করি চল। তো 3d-টাকে আগে লিখছি আগে, বাট ইলেকট্রন আগে দিতে হইতো কোথায়? 4s এ। এরপরে বাকি ইলেকট্রনগুলো এখানে দিব, তাহলে এখানে 9টা দিব, তাই না? ক্রোমিয়াম, কপারের হচ্ছে 29। এটা হওয়ার কথা ছিল ইলেকট্রন বিন্যাস কার ক্ষেত্রে? আউফবাউ নীতি অনুসারে, কিন্তু এটা বাস্তব জীবনে হয় না। কেন হয় না? সেই এইটাই দেখো, এই যে এর সর্বশেষ ইলেকট্রন কোন অরবিটালে যাচ্ছে বলো? 3d-তে যাচ্ছে। এখন এই 3d-টা যদি 9 থেকে যদি 10 হয়, তাহলে কিন্তু এটা স্থিতিশীলতা অর্জন করবে, তাই না? 3d10 হয়ে যাবে। তাহলে এটা এই তখন কি হবে বলো? 3d10 হয়ে গেলে এর স্থিতিশীলতা কিন্তু বাড়বে, অরবিটালটা পূর্ণ হলে স্থিতিশীলতা অনেক বাড়ে। এই উদ্দেশ্যে এই 4s থেকে একটা ইলেকট্রন ও 3d-তে নিয়ে আসবে, নিয়ে 3d-টা 9টাকে 10 করে ফেলবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক ইলেকট্রন বিন্যাস, যে 3d-তে 10 থাকবে আর 4s-এ একটা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, ওকে। তো এরকম ভাবে আরেকটা উদাহরণ নেওয়া যায়, সেটা হচ্ছে আমরা সিলভার নিতে পারি। হ্যাঁ, সিলভার নিতে পারি। তো সিলভারের পারমাণবিক সংখ্যা কত হয়? এটা হচ্ছে 47। সিলভার সিলভারের পারমাণবিক সংখ্যা 47। তো আমার এখানে ইলেকট্রন বিন্যাস করা লাগবে। তো আমি এখানে ইলেকট্রন বিন্যাস গুলো একটু করি, চলো। এখানে হচ্ছে আর্গন পর্যন্ত একবারে নিয়ে নিই, ঠিক আছে? আর্গন, কারণ এটা তো বড় হবে, এটা আর্গন পর্যন্ত নিয়ে নিলাম। এখন এরপরে আমরা 4s-এ ইলেকট্রন দিব কয়টা? দুইটা। এরপরে 4s-এর পরে 3d-তে দিই, তাই না? 3d কয়টা? হ্যাঁ, 10টা, তাহলে 30 হলো, তাই না? এরপরে 3d 4p, তাই না? 4p-তে 6টা, 3d গেছে। এরপরে 5s দুইটা। এরপরে 4dps, মানে 4d-তে যাবে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ 4d-তে কয়টা দিব? 9টা, তাই না? এইরকম হবে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। এখন এটাই আগের মতোই কথা, যে আমার এখানে 4d-টাকে পূর্ণ করার উদ্দেশ্যে 5s থেকে কি করবে? একটা ইলেকট্রন নিয়ে 4d-তে পূর্ণ করবে, তাই না? ওকে, তাহলে সঠিক ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে এটা। হ্যাঁ, এটা 5s-এ একটা ইলেকট্রন থাকবে, আর 4d-তে গিয়ে 10টা ইলেকট্রন হবে। মানে 5s পূর্ণ না করেই 5s থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে এই 4d-টাকে 10 করা হচ্ছে। কেন করা হচ্ছে? স্থিতিশীলতা অর্জনের জন্য। তো আরো কয়েকটা পরমাণু এরকম ব্যতিক্রম দেখায়, বাট আমাদের এই তিনটা নিয়ে কাজ করতে বেশি হয়। তোমরা ক্রোমিয়াম, কপার আর সিলভার এটাকে স্পেশাল ভাবে মনে রাখো, অনেক সময় খ নম্বর অথবা এমসিকিউতে কিন্তু এগুলো আসে। হ্যাঁ, ওকে। তাহলে এই গেল হচ্ছে আমাদের আউফবাউ নীতি নিয়ে কথাবার্তা। এখন আমরা আরেকটা নীতির হেল্প নেব। তো সেটা হচ্ছে হুন্ডের নীতি, হ্যাঁ, বা হুন্ডের নিয়ম। এখন এটা আমরা কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, এই জিনিসটাকে বোঝাতে গেলে আমি আরেকটা উদাহরণ নেই, চলো। ধরো আমি এখানে নাইট্রোজেনের একটা ইলেকট্রন বিন্যাস নিলাম। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 আর 2p3। তুমি জানো এস যদি উপশক্তি স্তর হয়, এটা উপশক্তি স্তর, ঠিক আছে? উপশক্তি স্তর। এই এস এর মধ্যে উপস্তর কয়টা থাকে? একটা থাকে, তাই না? বা অরবিটাল কয়টা? উপস্তর যদি বলি এটাকে উপস্তর বা অরবিটাল, তাই না? অরবিটাল লিখলাম, যেমন তেমন করে লিখলাম। হ্যাঁ, অরবিটাল। এসে আমাদের কি থাকে বলো? একটাই থাকে, তাই না? শুধু এসই থাকবে, শুধু এস, এখানে অন্য কিছু কিন্তু থাকে না। মানে এখানে অরবিটাল একটাই পাওয়া যায়। পিতে যদি হয় তখন কি কি পাওয়া যায় মনে আছে তোমাদের? মনে আছে থাকার কথা, একটা এক্স অক্ষ বরাবর পাওয়া যায় px,
একটা পি ওয়াই পাওয়া যায়, একটা পি জেড পাওয়া যায়, তাই না? আবার ডিতে কি কি থাকে? ডিতে থাকে হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, তারপর ডি জেড এক্স, তারপর ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, তাই না? তারপর ডি জেড স্কোয়ার, এইরকম 5টা অরবিটাল এই ডি এর মধ্যে থাকে, ঠিক আছে? ওকে, তো এখন যদি আমি এটাকেই ভেঙে লিখি, দেখো এই যে 1s এর মধ্যে 1s এ তো একটাই থাকবে, এটা 1s এর ঘর বলছি, বা এটা 1s এর অরবিটাল বলছি, এটা 2s এর বক্স বলছে, মানে 2s এর জন্য অরবিটাল নিচ্ছি। আর 2p তে কয়টা থাকবে বলো তো? এই 2p এর জন্য 3টা পাবো, একটা x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর, মানে এখানে আমি 3টা ঘর নিয়েছি। এটা হচ্ছে 2px এর জন্য, এটা 2py এর জন্য, এটা 2pz এর জন্য। এখন তুমি এখানে ইলেকট্রন দাও তো। ইলেকট্রন দেখো দুইটা, ওয়ান এস এর দুইটা ছিল, তো দুইটাকে এভাবে দিতে হয়। তুমি জানো যে একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে একটা ক্লকওয়াইজ থাকে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ থাকে। তো অ্যান্টি ক্লকওয়াইজ যেটা থাকে সেটাকে এভাবে লেখা হয়, আর ক্লকওয়াইজ যেটাকে লেখা যেটা আছে সেটাকে এভাবে লেখা হয়। হ্যাঁ, তাহলে 1s এ দুইটা দিছি, এরপরে 2s এ দুইটা দিবা। এখন আসো পিতে। পি এর ব্যাপার বলো, তুমি পিতে কয়টা ইলেকট্রন রাখবা? 3টা। এখন 2px এ দিবা, 2py তে দিবা, নাকি 2pz এ দিবা? এটা কি তুমি আউটবাউ নীতি দিয়ে করতে পারবা? আউটবাউ নীতি আমাদের কি বলে, যে যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে তুমি আগে ইলেকট্রন দাও। বলো তো 2px এর যে শক্তির মান, 2py এর মান কি বেশি বা কম? উত্তর হচ্ছে না, কিন্তু এরা কিন্তু সমান শক্তি সম্পন্ন অরবিটাল। বুঝতে পারছো, এদের শক্তির কোনো পার্থক্য নাই। 2px এর যা শক্তি, যা প্রধান কোয়ান্টাম সংখ্যা সব সেম। দ্যাটস ওয়াই এখানে আমরা আউটবাউ নীতিটা ব্যবহার করতে পারবো না। মানে আমি বোঝাইতে চাচ্ছি এখানে কি আমি এক্স এ পিএক্স এ আগে ইলেকট্রন দিব, নাকি পিওয়াই তে আগে দিব, নাকি পিজেড এ আমি আগে দিব, এই জিনিসটা আউটবাউ নীতি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এইটা ব্যাখ্যা করতে গেলে আমাদের হুন্ডের নিয়মের প্রয়োজন পড়ে। তো হুন্ডের নিয়মের বিবৃতিটা কেমন, ভালোভাবে বিবৃতিটা শোনো। হুন্ডের নিয়মের বিবৃতিটা হচ্ছে এরকম যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলোতে, হ্যাঁ, যখন তুমি দেখছো যে অরবিটাল গুলো সমশক্তি সম্পূর্ণ, তো সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলোতে আগে তুমি একমুখী স্পিনে ইলেকট্রন দিবা। এরপরে যদি তোমার কাছে ইলেকট্রন বাঁচে তাহলে তুমি বিপরীতমুখী স্পিনে দিতে থাকবা। দেখো আমি এখানে বোঝানোর ট্রাই করি। এখানে 2p3, মানে আমার এখানে আমি 3টা ইলেকট্রন রাখতে পারবো, তাহলে তুমি আগে একমুখী স্পিন দিবা, মানে আগে অ্যান্টি ক্লকওয়াইজ দিবা। দুঃখিত, হ্যাঁ এটা হচ্ছে, এটা একটু মুছে দিই, দাঁড়াও। হুম, ধেত্তেরি, মুছে না কেন? আচ্ছা, এটা মুছতেছে না কেন আমি জানি না। আচ্ছা, আপাতত দিলাম এভাবে। হ্যাঁ, আচ্ছা এবার মুছছে। ওকে, তো এটা দেখো হচ্ছে আমি একমুখী স্পিনে দিলাম, এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম, তাহলে এটাও অ্যান্টি ক্লকওয়াইজ আগে দিতে হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিতে হবে, মানে আমাদের 3টা ইলেকট্রন হয়ে গেছে এখানে। বুঝতে পারছো? এটার জন্য এরকম স্ট্রাকচার হয়েছে। ধরো কথার কথা আমি এটা মুছে দিই, চলো আর একটু বোঝানোর ট্রাই করি। ধরো 2p-তে দুইটা ইলেকট্রন আছে, কিভাবে দিবা? আগে একমুখী স্পিনে দিতে থাকবা, এটা একটা দিছো, এটা একটা দিছো। আর তো ইলেকট্রন নাই, তাহলে 2p-z এ কোনো ইলেকট্রন থাকবে না। এরপরে যদি 3টা দেওয়ার প্রয়োজন পড়তো তাহলে এখানে আরো একটা বাড়াইতাম, তাই না? একমুখী স্পিনে আর কিন্তু দিতে পারবো না। এরপরে যদি এখানে 4 দিতাম, তাহলে তুমি আগে একমুখী স্পিনে দিছো, এখন কি করবা? তুমি বিপরীতমুখী স্পিনে দিবা, এটা হবে বিপরীতমুখী স্পিনে। যদি 5 দিতাম এখানে, তাহলে এখানে আরো একটা দিতাম। এখন আমি বিপরীত স্পিনে দিতে থাকবো। এখানে যদি 6টা হতো তাহলে এখানে আরেকটা স্পিন দিতাম আর কি। হ্যাঁ, তো এভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম অনুসারে করতে হয়, মানে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলোতে একমুখী স্পিনে ইলেকট্রন আগে দিবা, এরপরে তোমার কাছে ইলেকট্রন থাকলে তুমি বিপরীতমুখী স্পিনে দিতে থাকবা, ঠিক আছে? ওকে, এগুলো একটু মুছে দেই। হুম, এগুলো মুছে দেই, এখানে অনেক লেখা আসবে। ওকে, আমি এই যে এতক্ষণ যে কথাবার্তা বললাম, এটাই দেখো এখানে। আচ্ছা, এই যে এটাকে দেখো, এটাকে এভাবে লেখা যায়, এই যে এটা 2px এর জন্য, এটা 2py এর জন্য, এটা 2pz এর জন্য একটা একটা করে ইলেকট্রন দিয়েছি। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, এটাই দেখো এই যে বিবৃতি আকারে লেখা আছে, এই বিবৃতিগুলো তুমি পড়বা। তো এটার বিবৃতিটা দেখো কিভাবে লেখা আছে, যে একই সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, তার মানে হুন্ডের নিয়ম আমাদের কখন প্রযোজ্য হবে? যখন অরবিটাল গুলোর শক্তির মান সেম, ঠিক আছে? তো অরবিটালে ইলেকট্রন গুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বেজোড় অবস্থায় থাকতে পারে। আসলে আমি যে কথাটা বলছি একই কথা, আসলে অযুগ্ম মানে কি, সেটা হচ্ছে বিজোড় ভাবে থাকবে, মানে সর্বোচ্চ আগে বিজোড় অবস্থায় থাকবে, তারপরে তুমি জোড়া, যদি তোমার কাছে বিজোড়ের আর অপশন না থাকে তাহলে তখন জোড়া জোড়ায় রাখতে হয় আর কি। হ্যাঁ, অর্থাৎ এইসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে, মানে আগে তুমি একমুখী স্পিনে ইলেকট্রন দিবা, তারপরে তুমি বিপরীতমুখী স্পিনে দিবা, ঠিক আছে? ধরো আমি এই যে এটা এটা যেভাবে বলছি আর কি, অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকবে। ধরো আমার কাছে 4টা ইলেকট্রন আছে, তুমি সর্বোচ্চ ভাবে
বেজোড় রাখতে পারবা। কয়টাকে বেজোড় রাখতে পারবা? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আরো একটা ইলেকট্রন থাকবে, তাহলে এইখানে একটা চলে আসবে। তার মানে দুইটা বেজোড় অবস্থায় থাকবে এখানে। হ্যাঁ, মানে এই বিবৃতিটা আমি যেভাবে বললাম একই কথা আর কি। হ্যাঁ, তোমরা এভাবেই মনে রাখবা যে হ্যাঁ, আমি আগে একমুখী স্পিনে দিতে থাকবো, এরপরে ইলেকট্রন যদি বাঁচে তাহলে আমি বিপরীতমুখী স্পিনে দিতে থাকবো। ঠিক আছে? ওকে, তো আরো অনেকগুলো উদাহরণ নেই, চলো। এখানে নাইট্রোজেনের নিছি, আমি এখানে ধীরে ধীরে একটু বড় নিব, কারণ এইগুলো কিন্তু আমাদের এই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা এই যে হুন্ডের নিয়ম, এখন হুন্ডের নিয়ম ব্যবহার করে ইলেকট্রন বিন্যাস করছি, এটা আরো কোথায় কাজে লাগবে তোমরা এর পরের চ্যাপ্টার পড়বে। এই পরের চ্যাপ্টারে দেখবা যে তোমাদের একটা টপিক থাকে, সেটা হচ্ছে জটিল আয়ন গঠন বা জটিল যৌগ গঠন। সেখানে গিয়েও কিন্তু তোমার এই হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে হবে। এরপরে রঙিন যৌগ গঠন, এখানেও এই হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস লাগে। সো এটা একটু স্পেশালি বা আলাদাভাবে মনে রাখবে। হ্যাঁ, আমি এখানে অক্সিজেন পরমাণুর জন্য নেই। আচ্ছা, আমি এখানে কালার চেঞ্জ করে নিই, আমি এটা সাদা দিই, সাদা ব্যবহার করি। হ্যাঁ, ওকে, তাহলে আমি একটা একটা করে উদাহরণ নিই। ধরো অক্সিজেনের জন্য, অক্সিজেনের হচ্ছে 8, অক্সিজেনের জন্য তুমি অক্সিজেনের জন্য আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করো তো। আউফবাউ নীতি অনুসারে, আউফবাউ নীতি, এইটুকুই লিখলাম আর কি। হ্যাঁ, আউফবাউ নীতি অনুসারে অক্সিজেনের কত বলো? 8। কি করবা? 1s এ ইলেকট্রন দিবা, এরপরে 2s এ দিবা, এরপরে 2p তে কয়টা যাবে? হ্যাঁ, 4টা যাবে, তাই না? 2p তে 4টা যাবে। এখন আমি যদি এটাকে মানে হুন্ডের নিয়ম অনুসারে লিখতে চাই, তাহলে কি করবা? এটা এটা হচ্ছে, এটা 1s এর জন্য একটা বক্স নিছো, এটা 1s। এরপরে এখানে আরেকটা নাও, এটা হচ্ছে 2s এর জন্য নিছো। ঠিক আছে? আর হচ্ছে তুমি জানো 2p যদি নাও তাহলে 2p তে তোমাকে 3টা রাখতে হবে। মানে পি এর 3টা ভাগ থাকে, একটা px py আর pz। এটা 2p, আমি নামগুলো বললাম না, এটা ধরো px py pz হইতে পারে কিছু একটা। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি ইলেকট্রন গুলো দাও, এখানে তো তোমাকে দুইটা ইলেকট্রন রাখতেই হবে, এখানেও তোমাকে দুইটা ইলেকট্রন রাখতে হবে, আর পিতে আমার 4টা ইলেকট্রন রাখতে হবে। আমাদের নিয়ম কি? আমি আগে একমুখী স্পিনে দিতে থাকবো, ইলেকট্রন বাঁচছে মানে আরো একটা দিতে হবে, তখন আমি বিপরীতমুখী স্পিনে দেওয়া শুরু করব। তাহলে এখানে এইরকম একটা পরিস্থিতি থাকবে, তাই না? তাহলে এটাকে চাইলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, বা হ্যাঁ, বা এটা হচ্ছে হুন্ডের নিয়ম অনুসারে, হুন্ডের নিয়ম অনুসারে। হ্যাঁ, এটাকে এইভাবে লিখো, অক্সিজেন 8, এটা হচ্ছে 1s2 2s2, পিতে কয়টা ভাগ থাকবে বলো? 3টা, 2px 2py আর 2pz পাবো, তাই না? তুমি প্রথমে কি করবা? একটা একটা করে দিচ্ছ, ইলেকট্রন তো আরো একটা থাকবে, তাহলে যে কোনো এক জায়গায় দুটা তোমাকে দিতেই হবে। সো এখানে তুমি দুটা দিয়েছো। এটা আর এটা কিন্তু একই, এটা বক্স আকারে লিখছি, এটা প্রতীক আকারে লিখছি। ঠিক আছে? ওকে, তারপরে চলো পারমাণবিক সংখ্যা একটু বাড়ানোর ট্রাই করি। 2 নাম্বার নিলাম হচ্ছে আহ কার জন্য নিব বলো তো, কার জন্য নিব? আচ্ছা, সালফারের জন্য না, ফসফরাসের জন্য নিই। ফসফরাস হচ্ছে 15, এত এর জন্য। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে তুমি শুরু করবা কাকে দিয়ে? আউফবাউ নীতিতে আগে দেখো কেমন হয়। আউফবাউ নীতি অনুসারে, আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস কেমন? ফসফরাসের 15, তাহলে পাবা এখানে 1s2 2s2 2p6 3s2, তারপরে 3p তে কয়টা দিবা বলো? ফসফরাসের জন্য 3টা দিবা, তাই তো? 3টা দিবা। ওকে, আচ্ছা, এখন আমি যদি এটার হুন্ডের নিয়ম অনুসারে করতে চাই, মানে বক্স নেই, আমি এই 1s 2s এগুলো নিব না। আমরা আসলে এই কাজগুলো সবসময় বাইরের শক্তি স্তরে করি, তো আমি শুধুমাত্র বাইরের শক্তি স্তরের জন্যই হুন্ডের নিয়মটা নিচ্ছি। ঠিক আছে? কারণ এগুলো তো সব ফিল আপই থাকবে, এখানে তো আসলে অযুগ্ম ইলেকট্রন কেউ থাকবে না। সো বাইরের শক্তি স্তরটাই শুধু নিচ্ছি। এটা হচ্ছে 3s এর জন্য, আর এটা হচ্ছে আমাদের 3p এর জন্য। ঠিক আছে? 3p এর জন্য, একটা দুইটা তিনটা, এটা 3p এর জন্য, দুঃখিত, এটা এটা হবে p। আর এটা হচ্ছে 3s এর জন্য। এখানে তুমি কয়টা ইলেকট্রন দিবা? এখানে তো তোমাকে দুইটাই দিতে হবে। এরপরে 3p তে গিয়ে তোমার 3টা দিতে হবে। এখন 3p এর কোথায় কোথায় দিবা? আগে একমুখী স্পিনে দিবা। দেখছো, এটা হচ্ছে আমাদের হুন্ডের নিয়ম অনুসারে করলাম। তাহলে এটাকে যদি আমরা প্রতীক আকারে লিখি, হুন্ডের হুন্ডের নিয়ম অনুসারে, হ্যাঁ, তোমরা পুরোটা লিখবে হুন্ডের নিয়ম অনুসারে। ফসফরাস এখানে কত? 15। আমি বাইরের শক্তি স্তরটাকে শুধু লিখবো, 1s2 2s2
2p6, 3s এর তো কোনো ভাগ নাই, তো এখানে তো আর কিছু করার প্রয়োজন নাই। পিতে 3টা অরবিটাল আছে তাই না, 3px, 3py আর 3pz। আমার মধ্যে 3টা ইলেকট্রন রাখবো, তাহলে একটা একটা করে, মানে সর্বোচ্চ বেজোড় অবস্থায় রাখার ট্রাই করব। সর্বোচ্চ বেজোড়ই থাকবে, 3টা থাকবে। হ্যাঁ, তার মানে এখানে বেজোড় ইলেকট্রন কয়টা আছে বলো, 3টা আছে। বা অযুগ্ম, অযুগ্ম মানে কি বলতো, সিঙ্গেল ইলেকট্রন। হ্যাঁ, অযুগ্ম ইলেকট্রন। ওকে, ফসফরাসের জন্য নিলাম। দেখো পি পর্যন্ত হয়েছে, এবার ডি অরবিটাল আসুক, এরকম কিছু একটা নেই, চলো ডি তে নেই। ডি, ডি কার জন্য নেওয়া যায় একটা উদাহরণ বলো তো। ধরো আমি 3 নম্বর নিলাম হচ্ছে কথার কথা আয়রন নিলাম এফই এর জন্য। আয়রনের জন্য পারমাণবিক সংখ্যা কত বলো, 26। ঠিক আছে, 26। ওকে, এখন নাও হচ্ছে প্রথমে আগে আউফবাউ নীতি অনুসারে করো। আউফবাউ নীতি অনুসারে F26, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কি আসবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এরপরে 3d টিকে আগে লিখবো না, 4s কে আগে লিখি, সমস্যা নেই। 4s2, হ্যাঁ, আর 3d কত, 4s2, 3d হচ্ছে 6টা দিতে হবে, 6, তাই না। এটাকে যদি আমি কি করি বলো, হুন্ডের নিয়ম অনুসারে করি, তাহলে আমি শেষের 2-3টা নেই, এই যে এইটুকু ধরো নেই, এইটুকু নেই, মানে বাকিগুলোর জন্য তো হুন্ডের নিয়মের অরবিটাল দেখানো যাবে, বাট আমি জাস্ট 4s আর 3d এর জন্য নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি 4s এর জন্য একটা বক্স নিচ্ছি। 4s এ তো একটাই ভাগ থাকবে, এটা হচ্ছে 4s। আর 3d তে গিয়ে কি হবে বলতো, 3d তে গিয়ে কিন্তু 5টা ভাগ থাকে তাই না, মানে 3d এর মধ্যে 5 ভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে তাই না, মানে 5 ধরনের অরবিটাল। এটাকে যদি আমরা উপশক্তি স্তর বলি, তাহলে এটার মধ্যে 5টা অরবিটাল পাবো। কি কি পাবো বলতো, এখানে 5টা নিচ্ছে। হ্যাঁ, 5টা হচ্ছে, একটা, দুইটা, আরেকটু বড় করা যেতে পারে, 3, 4, 5। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের 3D এর জন্য। তুমি যদি আরো স্পেসিফিকলি ভাবে লিখতে চাও, ধরো এটা 3D XY, এটা 3D YZ, এটা 3D ZX, এটা হচ্ছে 3D, লিখতেই তো পারবো না এখানে, 3D X² - Y², আর এটা হচ্ছে 3D Z²। এটা এটার জন্য। হ্যাঁ, তোমরা এটা পরীক্ষার খাতায় লিখিও না, এটা জাস্ট এভাবে মনে রাখিও যে হ্যাঁ এখানে 5টা ভাগ পসিবল আছে। হ্যাঁ, তোমরা এখানে যে নিচে 3D দিছো এটাই না। এখন ইলেকট্রন গুলো দিতে থাকো, পি পর্যন্ত তো সব দিবা। এখন 4s এ এসে 2টা থাকবে, এখানে তো 2টা দিতেই হবে। 3D তে আসো, তোমাকে 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন, 5টা অরবিটাল আছে এখানে। তুমি কিভাবে দিবা, হুন্ডে আমাকে কি বলে যে হ্যাঁ তুমি আগে একমুখী স্পিনে দিতে থাকো, তোমার কাছে ইলেকট্রন বাঁচলে তুমি বিপরীতমুখী স্পিনে দেওয়া শুরু করি। তাহলে আগে একমুখী স্পিনে দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে 3D তে, 6টা। তাহলে আমাকে এখানে এখন বিপরীতমুখী স্পিনে দিলাম। এই হচ্ছে আমাদের এফই এর জন্য ইলেকট্রন বিন্যাস করলাম। হ্যাঁ, আমি যদি প্রতীক আকারে লিখি, হুন্ডের নিয়ম অনুসারে, হুন্ডের নিয়ম অনুসারে Fe26, তাহলে এটা পি পর্যন্ত তো সেম থাকবে, মানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s এর 2টা থাকবেই। 3d তে গিয়ে আমাদের 5টা ভাগ হয়ে যাবে তাই না, 3d XY, 3d YZ, 3d ZX, তারপরে 3d X²-Y², তারপরে 3d Z²। 5টা দেখো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, ওকে, তাহলে হচ্ছে আমি, হ্যাঁ এভাবে নিলাম। হ্যাঁ, এখন আমাদের নিয়ম কি বলো, একটা একটা করে ইলেকট্রন আগে দিলাম। ধরো এখানে লিখার, জাস্ট লিখছি আর কি, বিপরীতমুখী স্পিনে দিতে থাকছে আগে। কিন্তু আমার তো ইলেকট্রন আরো একটা দিতে হবে, তাহলে এখানে একটা রাখলে চলবে না, এখানে তোমাকে 2টা রাখতে হবে। এটা আর এটা কিন্তু একই কথা। হ্যাঁ, তো এই গেল হচ্ছে আমাদের হুন্ডের নিয়ম। হ্যাঁ, আউফবাউ নীতি আমাদের কি বলেছিল, যে যে শক্তির অরবিটাল, যেই অরবিটালের শক্তি কম তাকে ইলেকট্রন আগে দাও। আর হুন্ড আমাদের কি, কিসের সলভ দিল, আমি একদম সামারি করে আসি চলো। ধরো আউফবাউ নীতি আমরা কেন ব্যবহার করছি, যে কোন অরবিটালে ইলেকট্রন আগে যাবে এটা আমরা জানতে পারি।
ঠিক আছে, আউটবাউন্ড নীতি আমাদের কি বলে, যে অরবিটালের শক্তি কম তাকে ইলেকট্রন আগে দাও। এখন আমরা একটা সমস্যায় পড়লাম যে অনেক ক্ষেত্রেই হয় যখন অরবিটালের শক্তির মান সেম হয়, যেমন 2p(x) 2p(y) 2p(z), এদের তো শক্তির মান সেম, তাহলে কোথায় ইলেকট্রন আগে দিব সেটা আমাদের হুন্ড বলে যে হ্যাঁ তুমি একমুখী স্পিনে আগে দিতে থাকো, মানে সর্বোচ্চ বেজোড় অবস্থায় রাখার ট্রাই করো, যদি না পারো তখন তুমি জোড়ায় নিয়ে যাও, মানে তারপরে তুমি বিপরীতমুখী স্পিনে দিতে থাকো। হ্যাঁ, ওকে, তো এই গেল হচ্ছে হুন্ডের নিয়ম। এরপরে আসো পৌলির বর্জন নিয়ম। এখন পৌলির বর্জন নিয়মের ক্ষেত্রে আমি একটা বাস্তব উদাহরণ নেই, চলো। যে আমি তোমাদেরকে যখন কোয়ান্টাম সংখ্যা পড়াইছিলাম, ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা পড়াইছিলাম, তখন তোমাদেরকে আমি একটা ট্রেনের টিকিট কেটেছিলাম, টিকিট, ঠিক আছে, টিকিট। একটা ট্রেনের টিকিটে কি কি থাকে বলো? ট্রেনের নাম থাকে, এরপরে কম্পার্টমেন্ট নং থাকে, এরপরে সিট নং থাকে। বলো তো, দুইটা টিকিটের এই তিনটা তথ্য, এক নম্বর তথ্য কি বলো? ট্রেন ট্রেন নাম, তাই না? ট্রেনের নাম। আমি বাংলায় কি এগুলো লিখবো? লিখি চলো তাও। ট্রেনের নাম, হ্যাঁ, ট্রেনের নাম। এরপরে দুই নম্বর তথ্য কি দরকার হয়েছিল বলো তো? বগি নাম্বার, বাংলায় লিখলাম বগি। আর তিন নম্বর হচ্ছে সিট নাম, তাই না? সিট নাম। এই তিনটা তথ্য দুইটা টিকিটের জন্য কি সেম হতে পারে? একটা কথা চিন্তা করো তো। যদি ভুল না করে কর্তৃপক্ষ, তাহলে কিন্তু একটা টিকিটে এই তিনটা নাম কিন্তু সেম হবে না, হয় ট্রেনের নাম, না হয় বগির নাম, না হলে সিট নাম্বার, কোনো না কোনো একটা ভিন্ন হবে। না হলে দেখবা যে ট্রেনের মধ্যে গিয়ে দুজন মানুষ মারামারি শুরু করে দিয়েছে, যদি কর্তৃপক্ষ ভুল করে বসে আর কি। হ্যাঁ, তো আমাদের ইলেকট্রনের ক্ষেত্রেও, একটা ইলেকট্রনের ক্ষেত্রে ধরো আমাদের হচ্ছে কি কি মান আছে ইলেকট্রনের জন্য? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থাকে, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান থাকে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান থাকে, তাই না? আচ্ছা, চুম্বকীয়টা আগে নেই, চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান থাকে, এস এর মান থাকে। এখন দুইটা ইলেকট্রনের জন্য যদি আমি এই মান লিখি, এই দুইটা মান কি সেম হওয়া সম্ভব কিনা কখনো? আমার কথা বুঝতে পারছো না? ধরো আমি সোডিয়ামের জন্য নিলাম, সোডিয়ামের অনেকগুলো ইলেকট্রন আছে, 11টা ইলেকট্রন আছে। এই 7তম ইলেকট্রন আর 8তম ইলেকট্রন, এদের জন্য যদি আমি কোয়ান্টাম সংখ্যার মান বের করি, তাহলে এই কোয়ান্টাম সংখ্যার মান একদম হুবহু সেম হবে কিনা? উত্তর হচ্ছে না। এই সবগুলো কোয়ান্টাম সংখ্যার মধ্যে কোনো না কোনো একটা কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হতেই হবে, না হলে মানে এটা বাস্তবে পসিবলই না আসলে যে একদম এন এর মান, এল এর মান, এম এর মান, এস এর মান দুইটা ইলেকট্রনের জন্য সেম হয়ে যাবে, এটা পসিবলই না। ঠিক আছে, তো এই ঘটনাটাকে বলা হয়েছে পৌলির বর্জনীতি। আমি এটার উদাহরণ নেব, সমস্যা নাই, আমি এটার উদাহরণ নেব। হ্যাঁ, পৌলির বর্জনীতি আমাদের বলে যে একই পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, যে কোনো একটির মান ভিন্ন হতেই হবে। আমি একদম ভালোভাবে একটা উদাহরণ নেই, চল একটা প্রবলেম দিয়ে শুরু করি। হুম, একটা প্রবলেম দিয়ে শুরু করি। ধরো তোমাকে একটা প্রবলেম দিলাম যে তুমি ক্লোরিনের জন্য 13, 14 আর 16তম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি মেনে চলে কিনা এই জিনিসটা দেখো। পলির বর্জন নীতি আমাদের কি বলে, যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। তার মানে তুমি 13, 14 আর 16 এই তিনটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান বের করবা। ঠিক আছে, চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করে দেখবা যে এটা সেম হয় কিনা, একই হয় কিনা। হ্যাঁ, যদি না হয় তাহলে পলির বর্জন নীতি মানে, আর যদি হয় তাহলে তখন কিন্তু মানবে না। আর যদি এরকম হয় যে তোমার চারটা কোয়ান্টাম সংখ্যার মান দুইটা ইলেকট্রনের জন্য সেম হয়ে গেছে, তাহলে কিন্তু সেটা তোমার ভুল হয়েছে। হ্যাঁ, এটা কখনো হতেই পারে না আসলে। তো যাই হোক, ক্লোরিনের জন্য ইলেকট্রন বিন্যাস করো। ক্লোরিনের জন্য, হ্যাঁ, আউটবাউ নীতি অনুসারে আগে করো। ক্লোরিনের জন্য হচ্ছে 17, এটা হচ্ছে 1s2, তারপরে 2s2, 2p6, 3s2, 3p কত যাবে বলো? 3p হচ্ছে 5 যাবে, তাই না? তাহলে আমাদের হচ্ছে 13, 14 আর হচ্ছে 16। 13, 14 আর 16। তাহলে আমি এখানে কত বলো? এখানে হচ্ছে 10টা পর্যন্ত গেছে, আমি পরের গুলা শুধুমাত্র হুন্ডের নিয়ম অনুসারে নিব। হ্যাঁ, এটা নিচে একটু নিচেই নেই, চলো। আচ্ছা, এখানে নেই, হ্যাঁ একটু বড় করে নিই। এটা হচ্ছে আমাদের 3s এর জন্য, এটা 3s। হ্যাঁ, এটা 3s। আচ্ছা, আর পিতে আমাদের তিনটা ভাগ থাকবে, তিনটা, একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, এটা হচ্ছে 3p, বুঝতে পারছো? এটা 3p এর জন্য। ওকে, এখানে 3p লিখলাম। এখন ইলেকট্রন গুলো দাও তো। এখানে এখানে কিন্তু 10টা পর্যন্ত ইলেকট্রন গেছে। 11তম ইলেকট্রন কোথায় যাবে? 11তম ইলেকট্রন এখানে যাবে। আমি এটা, এই যে ইলেকট্রন যেটা দিচ্ছি, এটা 3d কেন লিখছি আমি? এটা তো 3s হবে। হুম, এখানে তুমি একটা ইলেকট্রন দিছো, এটা কততম ইলেকট্রন বলো?
এটা কততম ইলেকট্রন? এটা কিন্তু 11তম ইলেকট্রন। আমি এই যে এখানে 11তম ইলেকট্রন লিখে রাখলাম। তারপরে এই দিক যেটা দিছো, এটার কালারটা চেঞ্জ করে নেই চলো। এটা হচ্ছে হলুদ নিলাম ধরো। এটা হচ্ছে আমাদের বিপরীতমুখী স্পিনে, এটা হচ্ছে 12তম ইলেকট্রন। বুঝতে পারছো? এরপরে আসো, এটার ক্ষেত্রে আসো। তুমি 3p-তে 5টা ইলেকট্রন রাখতে হবে তোমাকে, তাহলে তুমি আগে একমুখী স্পিনে দিবা। এটা হচ্ছে আমাদের কততম ইলেকট্রন বলো এটা? এটা হচ্ছে আমাদের 13তম ইলেকট্রনের জন্য, এটা 13তম। হ্যাঁ, ওকে। এরপরে তারপরে কোথায় দিতে হবে বলো? আগে একমুখী স্পিনে দিতে থাকবা। এটা হচ্ছে আমাদের 14তম, এটা হচ্ছে আমাদের 15তম। তাহলে এটা হচ্ছে 14তম ইলেকট্রন, আর এটা হচ্ছে 15তম ইলেকট্রন। ঠিক আছে, এখন একটু বিপরীতমুখী স্পিনে নাও। আমি একটু লাল কালার নেই। এটা হচ্ছে বিপরীতমুখী স্পিনের জন্য নিলাম। হ্যাঁ, এটা কততম ইলেকট্রন? 13, 14, 15, এটা 16তম ইলেকট্রন। দেখো, এটা 16তম ইলেকট্রন। এরপরে আরো একমুখী স্পিন নিবা, এটা হচ্ছে 17তম ইলেকট্রন। আর তো জায়গা নেই, আর তো দিতে পারবা না। এখন আসো, বলো যে ইলেকট্রন গুলার মানগুলো বলো, মানে এটার এটার কোয়ান্টাম সংখ্যার মানগুলো বলো। এটা যদি আমি সাদা কালি নিই, এটা সাদা কালি নিলাম। হ্যাঁ, এখন বলো যে 13তম ইলেকট্রনের জন্য, 13তম ইলেকট্রনের জন্য বলো, 13তম ইলেকট্রনের জন্য এন এর মান কত? 13তম ইলেকট্রন কোথায় আছে? 3p-তে আছে, তার মানে এটার এন এর মান 3। এল এর মান কত? 3p-তে আছে কিন্তু, তার মানে পি এর জন্য এল এর মান কত হয়? 0, 1 হয়, তাই না? এখন এম এর মান বলে, এম এর মান কত? দেখো, এটা হচ্ছে, এটাকে আমি আর একটু ভেঙে লিখি। এটা হচ্ছে 3px, এটা হচ্ছে 3py, আর এটা হচ্ছে 3pz। এটার মান জানো না? এটার এম এর মান -1, এটার এম এর মান +1, এটার এম এর মান 0, তাই না? এগুলো কিন্তু ধরে নিতে হইতো। সো এটার এম এর মান ফিক্সড 0। তাহলে আমি কততম ইলেকট্রনের জন্য লিখছি? 13তম। 13তম ইলেকট্রন মানে যে এই ইলেকট্রনটা, এটা 3px এ আছে। 3px এর জন্য এম এর মান কেমন? -1। আর এস এর মান কেমন? আমি আগে প্রথমে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ দিই, তাই না? এটা দেখো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এটার জন্য তাহলে তোমাকে পজিটিভ হাফ নিতে হবে। এটা 13তম ইলেকট্রনের জন্য এসে। এরপরে তুমি হচ্ছে 13তমর পরে 14তমতে আসো। সরি, এটা কত? হ্যাঁ, 14তম ইলেকট্রনের জন্য। 14তম ইলেকট্রনের জন্য শর্টকাটে লিখলাম। হ্যাঁ, এন এর মান বলো। 14তম ইলেকট্রন তো 3p-তেই আছে। এটাই তো, এটা না? 14তম ইলেকট্রন কই? এই যে এটা। তাহলে এটাতেই আছে, মানে 3p-তেই আছে, তার মানে এন এর মান 3। আর এল এর মান কত? এল এর মান এখানে দেখো 1। আর এম এর মান কত এবার বলো? এটা 3p-তে যেহেতু আছে, এটাতে আমরা +1 ধরি। সো এম এর মান +1। আর এস এর মান কেমন? এটাও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজই, তার মানে এটার মানও পজিটিভ হাফ। ঠিক আছে, এরপরে তুমি যদি 16তম ইলেকট্রনের জন্য নাও। হ্যাঁ, 16তম ইলেকট্রনের জন্য 16তম ইলেকট্রন কোথায় আছে বলো? 16তম ইলেকট্রনটা আছে হচ্ছে এই যে 16তম ইলেকট্রন। হ্যাঁ, লাল কালারের যেটা আর কি। তাহলে এটার জন্য এন এর মান কেমন? এটার জন্য এন এর মান হচ্ছে 3, তাই না? এল এর মান কেমন? এল এর মান পাইছে হচ্ছে, হ্যাঁ, পিতে আছে, পিতে এর জন্য এল এর মান 1ই থাকবে। আর এম এর মান কেমন পাবো বলো? এম এর মান কোথায় কোথায় কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে 16তম ইলেকট্রন। তাহলে এল এর মান পাবো হচ্ছে -1, তাই না? সরি, এম এর মান, এটা এম এর মান -1। আর এস এর মান বলো। এটা ক্লকওয়াইজ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথমটা অ্যান্টি ক্লকওয়াইজ, পরেরটা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজের জন্য -1/2 নিতে হয়। ঠিক আছে, তাহলে দেখো, এই যে তিনটা ইলেকট্রনের জন্য আমি নিলাম 13, 14 আর 16, এই সবার কি দেখো তো সেম মান পাচ্ছ কিনা? কোনোটা না কোনোটা দেখো ভিন্ন পাবা। এটার সবার জন্য 3, এল এর মান সবার জন্য 1, কিন্তু এটার জন্য -1, এটার জন্য +1, এটার জন্য 1, তাই না? ওকে। আর এম এর মান দেখো এখানে। হ্যাঁ, এটা এম এর মান, সরি, এটা এম এর মান -1, এটা +1, এটা হচ্ছে -1, তাই না? আবার এস এর মান দেখো, এটা +1/2, এটা +1/2, এটা -1/2। এটার চিন্তা করো তো, এটা আর এটা। দেখো, এস এর মান, এম এর মান সেম, বাকি তিনটাই সেম, বাট এস সেম না। এস এর মান কিন্তু সেম না। আবার অন্যটা কি চিন্তা করতে পারি? দেখো, এটা চিন্তা করো, এই 13 আর 14, এন এল দুটাই সেম। এম এর মান ভিন্ন, বাট এস এর মান কিন্তু সেম, মানে কোনোটা না কোনোটা ভিন্ন হবে, যে কোনো একটা ভিন্ন হবে। হ্যাঁ, তার মানে এখানে বাংলায় লিখবে, হ্যাঁ, 13 ও 14তম ইলেকট্রনের সবগুলো কোয়ান্টাম সংখ্যার মান একই না। ঠিক আছে, সুতরাং এটি পলির বর্জন নীতি মেনে চলে। এটা বাংলায় এভাবে লিখে নিবা আর কি। হ্যাঁ, ওকে। তো এই ছিল হচ্ছে আমাদের তিনটা নীতি।
আমরা ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই তিনটা নীতি প্রয়োগ করে থাকি আর কি। হ্যাঁ, প্রথমটা ছিল আউফবাউ নীতি, পরেরটা ছিল হুন্ডের নীতি, আর সবশেষে পড়লাম হচ্ছে পাউলি বলা হয়, আসলে পৌলি না, পাউলির বর্জন নীতি। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা বই পড়বা, সাথে সৃজনশীল গুলো নিজে নিজে সলভ করে ট্রাই করবা। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।